নমস্কার। আজ ১৯শে মে ২০২৬। আজকে দুপুর ২:৩০ থেকে বিভিন্ন কলেজে ফার্স্ট ইয়ারে অনলাইনে অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। গতকাল অর্থাৎ ১৮ই মে ২০২৬ সন্ধেবেলা থেকে ফর্ম ফিল আপ চালু হওয়ার কথা ছিল, কিন্তু চালু হলো ১৯ তারিখ ঠিক দুপুর ২:৩০টার সময়। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপের জন্য পোর্টাল চালু হয়ে গেছে। ফর্ম ফিল আপ চলবে 1 জুন ২০২৬ রাত ১২টা পর্যন্ত। আমি এই পপ আপটা আপাতত ক্লোজ করে দিচ্ছি। কিছুক্ষণ আগে পর্যন্ত স্টুডেন্ট লগ ইন এবং রেজিস্টার নাও এই অপশানগুলো থাকেনি। আমি আপাতত রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সবার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি এখানে বসিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করবেন। এবার আমরা নেক্সট পেজে চলে এসেছি। এখানে একটি এরকম পপ আপ চলে আসবে, এটাকে ক্লোজ করে দেবেন। আমি একটা একটা করে সমস্ত জিনিস খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আছে আপনার ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেম, তারপর মিডিল নেম এবং লাস্ট নেম পরপর বসিয়ে দেবেন। একটা ঘরেই কিন্তু পুরো নামটা বসাবেন না। দেখা গেল আপনার নাম হয়তো তপন কুমার রায়, সেক্ষেত্রে ফার্স্ট নেমের জায়গায় তপন, মিডিল নেমের জায়গায় কুমার এবং লাস্ট নেমের জায়গায় রায় রাখবেন। এবার যদি কারো মিডিল নেম না থাকে তাহলে বসানোর দরকার নেই। তারপর আছে ন্যাশনালিটি, এটা রাখবেন ইন্ডিয়ান। তারপর আছে স্টেট বা ডোমিসাইল, এখান থেকে যেটা আপনার হবে সেটা সিলেক্ট করবেন। আমি আপাতত এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার সঠিক ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ আপনার সঠিক যেটা বা মাধ্যমিকের অ্যাডমিটে যেটা লেখা আছে সেটা এখান থেকে এই ক্যালেন্ডার মেনু থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আছে কাস্ট, আপনার সঠিক যে কাস্ট আছে সেটা সিলেক্ট করবেন। এসসি, এসটি, ওবিসি, আনরিজার্ভ। আনরিজার্ভ বলতে জেনারেল। অনেকে বলবেন যে জেনারেল অপশনটা এখানে নাই, এক্ষেত্রে বলবো আনরিজার্ভ অপশনটা হচ্ছে জেনারেল, আর ইডাব্লিউএস অপশনটাও কিন্তু এখানে অ্যাড হয়েছে। আমি আপাতত এটা এসসি সিলেক্ট করছি। এখানে আপনার ইউজার আইডি, আপনার ইমেল আইডি এটাই শো হচ্ছে। এখানে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড আপনাকে বসিয়ে নিতে হবে। পেজটির একটু নিচের দিকে এলে আপনি রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বার আর ইমেল আইডি দিয়েছিলেন সেখানে একটা করে ওটিপি আসবে। ওটিপিগুলো ফোনের ওটিপিটা মোবাইল ওটিপির জায়গায় বসিয়ে দেবেন এবং ইমেলের ওটিপিটা ইমেলের ওটিপির জায়গায় বসিয়ে দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা, এটা অবশ্যই ইয়েস রাখতে হবে। তারপর আপনি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন। উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম কি? যাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাদেরটা এখানে প্রথমেই আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আর যদি অন্য বোর্ড হয়ে থাকে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর পাশেই 10+2 বোর্ড নেম, এটা অটোমেটিক আপনি এখানে যেটা সিলেক্ট করেছেন সেটা এখানে চলে আসবে। তারপর উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে পুট করবেন। তারপর উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার যেটা আছে সেটা এখানে পুট করবেন এবং উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আছে চুজ ফাইল অপশন থেকে আপনাকে আপলোড করতে হবে জেপিইজি ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর এই অপশানে টিকমার্ক দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। এখানে আমার সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেল। এরপর আমাকে লগ ইন করতে হবে, সেই জন্য গো টু লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ইউজার আইডি হিসেবে আপনার ইমেল আইডি, তারপর আপনার পাসওয়ার্ড এখানে বসিয়ে তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে লগ ইন প্রসেস আমার কমপ্লিট হয়ে গেল। এখানে বেসিক কিছু ডিটেল শো হবে। এরপর আপনাকে আপনার প্রোফাইল কমপ্লিট করতে হবে, কারণ এখানে লেখা আছে 0% কমপ্লিট, মানে আপনার প্রোফাইল কমপ্লিট নেই। এই জন্য আপডেট প্রোফাইল এই অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওপরে অনেকগুলো স্টেজে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ডিটেল, মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিকের ডিটেল, ডকুমেন্ট আপলোড করতে হবে, প্রিভিউ, একদম শেষকালে আছে এডিট। এবার আমরা একটা একটা করে ফর্ম ফিল আপ করবো। স্ক্রোল করে একটু নিচের দিকে চলে এলাম। এখানে আপনার একটি অ্যাপ্লিকেশন কোড জেনারেট হয়েছে, সেশন 26/27 সেটাই সিলেক্ট থাকবে। এখানে আপনার নাম শো হচ্ছে, যদি রেজিস্ট্রেশনের সময় ভুল নাম দিয়ে ফেলেন তাহলে এখান থেকে কারেকশনও করতে পারবেন। তবে রেজিস্ট্রেশনের সময় ন্যাশনালিটি, স্টেট, হোম ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন না। যদি এগুলো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে রেজিস্ট্রেশনটাই ডিলিট করতে হবে। সেটা কী করে করবেন সেটা আমি ভিডিও শেষকালে দেখিয়ে দেবো। তারপর আছে আইডেন্টিটি প্রুফ, এখান থেকে একটি আপনার সরকারি ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। দেখা গেল আপনাদের সবার কাছে আধার কার্ড আছে, এটা আপনি আধার সিলেক্ট করলেন। তারপর আইডেন্টিটি কার্ড প্রুফ নাম্বার যেটা আছে, মানে আধার কার্ডের নাম্বার যেটা আছে সেটা এখানে বসিয়ে দিলেন। তারপর আছে সিলেক্ট ক্যাটাগরি, এটা আমি রেজিস্ট্রেশনের সময় এসসি সিলেক্ট করেছিলাম। যদি মনে হয় ভুল হয়ে গেছে তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আছে আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বারটা এখানে যখনই পুট করবেন অটোমেটিক নিচে চলে আসবে। কিন্তু যদি আপনি এখানে আইডেন্টিটি প্রুফ অন্য কোনো ডকুমেন্ট সিলেক্ট করেন তাহলে আপনার সেই ডকুমেন্টসের নাম্বারটা এখানে দিতে হবে। যদি প্যান কার্ড সিলেক্ট করেন প্যান কার্ডের নাম্বারটা এখানে বসালেন, আর আধার কার্ডের নাম্বারটা আলাদা করে আপনাকে বসাতে হবে। কিন্তু যদি এখান থেকে শুধুমাত্র আধার সিলেক্ট করেন তাহলে এই ঘরটা অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং ওপরের ঘরে আপনি যেটা বসাবেন সেটা অটোমেটিক নিচের ঘরে চলে আসবে। এখানে জেন্ডার বাই ডিফল্ট মেল আছে, এটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আপনার ডেট অফ বার্থ যেটা রেজিস্ট্রেশনের সময় দেওয়া ছিল সেটা এখানে শো হবে। আপনি বিবাহিত না অবিবাহিত সেটাও এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার ব্লাড গ্রুপ জানতে চাওয়া হচ্ছে, এটা ম্যান্ডেটারি নয়, যদি জানা না থাকে নাও দিতে পারেন, যদি জানা থাকে এখান থেকে দিতে পারেন। আপনার মাদার টাং বা মাতৃভাষা কী সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার রিলিজিয়ান কী বা ধর্ম সেটাও এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, যদি হয়ে থাকেন এই ঘরটায় টিক মার্ক দিলে কী টাইপের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ না হন তাহলে এই ঘরটায় টিক মার্ক দেওয়ার দরকার নেই। যদি আপনি স্পোর্টস পার্সন হয়ে থাকেন, মানে আপনার ডিস্ট্রিক্ট বা স্টেট লেভেলের সার্টিফিকেট থেকে থাকে, এই ঘরে টিক মার্ক দিতে পারবেন।
সেক্ষেত্রে আপনি কিসের সার্টিফিকেট আছে সেগুলো আপনি এখানে মেনশন করতে পারবেন। যদি না থাকে দেওয়ার দরকার নেই। যদি আপনার এনসিসি সার্টিফিকেট থাকে একই রকমভাবে এখানে টিক মার্ক দিলেন। যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপর জিজ্ঞেস করা হচ্ছে বাংলা শিক্ষা আইডি আছে কিনা? হ্যাঁ অথবা নাই উত্তর দিতে হবে। জানা না থাকলে দেওয়ার দরকার নেই, কারণ এগুলো ম্যান্ডেটরি নয়। পার্সুইং এনি আদার কোর্স অ্যান্ড প্রোগ্রাম, অন্য কোনো কোর্স আপনি করছেন কিনা এটাও জিজ্ঞাসা করা হচ্ছে। এটাও হ্যাঁ অথবা নাই উত্তর দেবেন। যদি এবিসি আইডি থাকে এখানে লিখে দেবেন, না দিলে লেখার দরকার নেই। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার বাড়ির কাছাকাছি যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। যদি বাড়ির কাছাকাছি কোনো স্টেশন থাকে সেটার নাম দিতে পারেন, যদি না থাকে ঘরটা ফাঁকা রাখলেও হবে। তারপর আপনার কন্ট্যাক্ট ইনফো, এটা ইমেল আইডি ফোন নাম্বারটা এখানে থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপর দিতে হবে ব্যাংক নেম, ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করতে পারবেন না, সরাসরি এই ব্যাংক আইএফএসসির কোডের পাশে যে সার্চ অপশনটা আছে এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে সবার আগে আপনার ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি যেমন এখান থেকে একটি ব্যাংক সিলেক্ট করলাম। তারপর ব্রাঞ্চের নাম যেটা আছে সেই ব্রাঞ্চের নাম এখানে সিলেক্ট করবেন, অথবা আইএফএসসি কোড এখানে সার্চ করতে পারেন। আমি আপাতত এখান থেকে আইএফএসসি কোড সার্চ করছি। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকটা এই মুহূর্তে দেখাচ্ছে না, তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গল বানানটাও ভুল আছে, বারানগাল এরকম করা আছে, ঠিক আছে? এই বানানটাও ভুল আছে, এটা সংশোধনের প্রয়োজন আছে। ঠিক আছে, আমি একটি অন্য ব্যাংক এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। তারপর ব্রাঞ্চ নেমটা এখান থেকে নলহাটি সিলেক্ট করলাম এবং আইএফএসসি কোড এখানে বসিয়ে দিয়ে সার্চ করছি। তাহলেই দেখুন এখানে আপনার ব্রাঞ্চের নামটা চলে আসবে। তারপর এটাকে সিলেক্ট করে নিলেই আপনার ব্রাঞ্চের ডিটেল এখানে চলে আসবে। তারপর আছে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে আপনার নাম হবে যদি আপনার ডিটেল দিতে চান। এবার বলতে পারেন ব্যাংক অ্যাকাউন্টটা কেন লাগছে? আমি আগের দিনেই একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম, দেখা গেল আপনি হয়তো এমন একটা কলেজে চান্স পেলেন, সেখান থেকে আপগ্রেড করার সুযোগ পেলেন, অন্য কলেজে যেতে চাইলেন। এবার সেই কলেজে মানে এক জায়গায় ভর্তি হওয়ার পর এক জায়গায় হয়তো ভর্তি হয়েছেন 3,500 টাকা দিয়ে, পরে হয়তো ভালো কলেজে চান্স পেলেন, সেখানে হয়তো ভর্তি ফি 3,000 টাকা। সেক্ষেত্রে 500 টাকা তো আপনার অ্যাডজাস্ট হচ্ছে, মানে 500 টাকা আপনার ফেরত পাওয়ার কথা। এই 500 টাকা কিন্তু এই অ্যাকাউন্টে ফেরত আসবে। সেই জন্য অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকভাবে পুট করবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা পুট করে আপলোড ডকুমেন্ট করবেন, জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে 2 MB ডকুমেন্টস আপলোড করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর চলে এসেছি নেক্সট পেজে। এখানে আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। কান্ট্রি এবং স্টেট সিলেক্ট হয়েই থাকবে। তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পিনকোড পুট করবেন। তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন এই নামগুলো বসিয়ে দেবেন। তারপর আপনার ভিলেজের নাম এবং যদি ব্লক থাকে ব্লকের নামটা বসিয়ে দেবেন। একই রকমভাবে আপনার কমিউনিকেশন অ্যাড্রেসটাও এখানে টাইপ করতে হবে। যদি সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট এটা করলেই এগুলো অটোমেটিক কপি পেস্ট হয়ে চলে আসবে। যদি আলাদা হয় আপনাকে ম্যানুয়ালি টাইপ করে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। চলে এসেছি নেক্সট পেজে। এখানে আপনার বাবা মা এবং গার্জেনের ইনফরমেশন দিতে হবে। প্রথমে আছে বাবার ইনফরমেশন। এখানে বাবার আপনার নামের প্রেফিক্স সেটা সিলেক্ট করলেন। যদি মৃত হয়ে গিয়ে থাকে লেট সিলেক্ট করতে পারেন, অন্যথায় মিস্টার সিলেক্ট করবেন। তারপর আপনার বাবার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপর আপনার বাবার কোয়ালিফিকেশন কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। বাবা কি করেন সেটা সিলেক্ট করবেন এবং বাবার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর একই রকমভাবে মায়ের ডিটেল এখানে ফিল করতে হবে। বাবা মা অতটা ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র গার্জেনেরটাই ইম্পর্টেন্ট, কারণ এখানে গার্জেনের পাশে স্টার মার্ক দেওয়া আছে। শুধুমাত্র গার্জেনেরটা ফিল করলেও হবে। আর এখানে যদি বাবার ফিল করে এখান থেকে ফাদার সিলেক্ট করে দেন তাহলে বাবার সমস্ত ডিটেল কপি হয়ে এখানে চলে আসবে। একটু নিচের দিকে চলে এলে আপনার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে পুট করতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন, আপনি কি কি ভাষা জানেন? এগুলোতে কোনো কিছু ম্যাটার করে না আপনি কিসে অনার্স নেবেন বা অন্য কোন সাবজেক্ট নেবেন কিনা। এখানে যদি আপনার জানা থাকে সেগুলো ইয়েস করে দিতে পারেন, অন্যথায় নো করে দিতে পারেন। এগুলো তেমন কিছু ম্যান্ডেটরি নয়। আমি শুধুমাত্র এখানে বাংলাটা রাখছি। যদি আপনারা আরও ভাষা জানেন সেক্ষেত্রে সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। তারপর আপনাকে পুট করতে হবে আপনার মাধ্যমিকের ডিটেল। এখানে প্রথমেই একটা অপশন আছে যেখানে টিকমার্ক দিতে হবে যে আমি মাধ্যমিক পাস করেছি, এটা টিকমার্ক দেওয়া হলো। তারপর মাধ্যমিক কত সালে পাস করেছেন সেই ডেটটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। বোর্ডের নাম এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। তারপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কোন ভাষায় পড়াশোনা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার পরপর বসিয়ে দেবেন। তারপর আপনার মাধ্যমিকে যতগুলো সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে। মোটামুটি মাধ্যমিকে 7টা সাবজেক্ট ছিল। এবার 7টা সাবজেক্টের মার্কস এখানে কিন্তু বসাতে হবে। যেমন আমি এখানে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি বাংলা, ঠিক আছে? এবার বাংলা ল্যাঙ্গুয়েজ টাইপ কী ছিল সেটা মার্কশিট দেখে আপনারা পেয়ে যাবেন। এটা ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তারপর জিজ্ঞেস করা হচ্ছে যদি এটা অপশনাল সাবজেক্ট হয় তাহলে এই ঘরটায় টিকমার্ক দিন। এটা অপশনাল সাবজেক্ট নয়, এটা মেন সাবজেক্ট ছিল। তারপর জিজ্ঞেস করা হচ্ছে এই সাবজেক্টটায় শুধুমাত্র কি থিওরিই ছিল, প্র্যাকটিক্যাল কি থাকেনি? যদি এরকম সাবজেক্ট হয়ে থাকে তাহলে এই ঘরটায় টিকমার্ক দিন। তাহলে অটোমেটিক ফুল মার্ক কিন্তু 100 হয়ে যাবে। যদি দেখা যায় আপনার বাংলা সাবজেক্টে বা অন্য কোনো সাবজেক্টে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই ছিল তাহলে এই ঘরগুলোয় টিকমার্ক দেওয়ার দরকার নেই। এবার এখানে নাম্বার কি করে বসাবেন তার জন্য একটি আমি স্যাম্পল নিয়ে নিয়েছি। এখানে যেমন দেখা যাচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তার রিটেনে ফুল মার্কস ছিল 90 এবং ভাইভা ছিল 10, টোটাল 100। রিটেনে এই ক্যান্ডিডেট পেয়েছে 90-এর মধ্যে 72 আর ভাইভায় পেয়েছে 10-এ 10, টোটাল পেয়েছে 82। এবার মাধ্যমিকের নাম্বারটা কি করে বসাবেন? এখানে ফুল মার্কস তো 80 করা আছে, অসুবিধা নেই।
এটাকে কেটে করে দিন 90। যদি আপনাদের অন্য কোনো বোর্ড হয়ে থাকে এবং আপনাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল মার্কস অন্যরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এটাকে চেঞ্জ করে নেবেন আপনাদের মতো করে। দেখা গেল আপনাদের হয়তো থিওরি হয়েছে 80-তে আর প্র্যাকটিক্যাল হয়তো 20-তে, ঠিক আছে? সেক্ষেত্রে এটাই থাকবে। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থিওরি ফুল মার্কস হচ্ছে 90, 90-এ কোনো ক্যান্ডিডেট পেয়েছে হয়তো 80, সেটা এখানে 80 বসিয়ে দেওয়া হলো। আর প্র্যাকটিক্যাল হচ্ছে 10, 10-এর মধ্যে সেই ক্যান্ডিডেট পেয়েছে হয়তো 9, তাহলে 90-এর মধ্যে সে পেয়েছে 80 এবং প্র্যাকটিক্যাল 10-এর মধ্যে পেয়েছে 9, টোটাল সে পেয়েছে 89। এখানে কিন্তু ক্যালকুলেট হয়ে চলে এলো। আমি এখান থেকে সেকেন্ড একটি সাবজেক্ট সিলেক্ট করছি ইংলিশ, এটা আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দিলাম। তারপর একই রকমভাবে আমি এখানে রিটেনে 90, 90-এর মধ্যে কোনো ক্যান্ডিডেট হয়তো পেয়েছে 15 আর প্র্যাকটিক্যাল হচ্ছে 10, 10-এর মধ্যে সে হয়তো 10-এ 10ই পেয়ে গেছে, টোটাল হয়েছে 25। এই হিসাবে আপনারা দিতে পারেন। এইভাবে 7টা সাবজেক্টের মার্কস এখানে মাধ্যমিকের ফিল করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর পুট করতে হবে আপনার উচ্চ মাধ্যমিকের ডিটেল। এখানে রেজিস্ট্রেশন থেকে অটোমেটিক সবকিছু কপি হয়ে চলে আসবে। শুধুমাত্র আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন সেটা সিলেক্ট করবেন। তারপর ডিসিপ্লিন বা স্ট্রিম, আপনার আর্টস ছিল না সায়েন্স ছিল না কমার্স ছিল, যেটা ছিল সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর চলে এসেছি একটু নিচে, এখানে উচ্চ মাধ্যমিকের আপনার যে সাবজেক্টগুলো ছিল সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। মিনিমাম সবার 5টা থাকে, ম্যাক্সিমাম 6টা সাবজেক্টও থাকে। যে সাবজেক্টগুলো আপনার ছিল সেগুলো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি একই রকমভাবে এখানে বাংলা সিলেক্ট করছি, এটা আপনার ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল। এবার এখানে জিজ্ঞেস করা হচ্ছে এটা শুধুমাত্র থিওরি বেসড সাবজেক্ট কিনা। উচ্চ মাধ্যমিকে ম্যাক্সিমাম সাবজেক্ট কিন্তু শুধুমাত্র থিওরি বেসড নয়, এখানে প্র্যাকটিক্যালও থাকে। সেক্ষেত্রে এখানে এই অপশনগুলো টিকমার্ক হবে না। যদি দেখা যায় কোনো সাবজেক্ট শুধুমাত্র থিওরি বেস, তাহলে এই ঘরটায় টিকমার্ক দিতে হবে, তাহলে অটোমেটিক ফুল মার্কস এখানে 100 হয়ে যাবে। এবার উচ্চ মাধ্যমিক রিটেন হয়েছিল 80-তে এবং প্র্যাকটিক্যাল হয়েছিল 20। এবার রিটেনে আপনারা কত পেয়েছেন সেটা এখানে আপনাকে ফিল করতে হবে, আর প্র্যাকটিক্যালে কত পেয়েছেন সেটা এখানে আলাদা করে বসিয়ে দেবেন। তাহলে টোটাল মার্কস কত সেটা কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে চলে আসছে। একই রকমভাবে ইংলিশটা আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি, তারপর ইংলিশে আপনি টোটাল কত পেয়েছেন 80-র মধ্যে সেটা এখানে বসাবেন এবং প্র্যাকটিক্যালে কত পেয়েছেন এখানে বসিয়ে দিলেই অটোমেটিক ইংলিশের মার্কসটাও কিন্তু এখানে চলে আসবে। তারপর একটা একটা করে আপনার 5টা যে সাবজেক্ট ছিল, আর যদি 6টা থাকে সেই 6টা যে সাবজেক্ট ছিল সেখানে টোটাল কত মার্কস এসছে সেগুলো আলাদা আলাদা করে বসাতে হবে। আর যদি কারোর শুধুমাত্র থিওরি থাকে মানে রিটেন থাকে, প্র্যাকটিক্যাল যদি না থাকে, তাহলে এই ঘরগুলো টিক মার্ক দিয়ে এই টোটাল মার্কসটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, তাহলে আপনাকে আর প্র্যাকটিক্যাল আলাদা করে বসাতে হবে না। এখানে সবকিছু মার্কস বসিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট এটা আপনাকে আপলোড করতে হবে, যেটা আমি আধার সিলেক্ট করেছিলাম প্রথমে, বা আপনারা যদি প্যান কার্ড সিলেক্ট করেন, যেটা আপনারা সিলেক্ট করবেন সেটা এখানে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর আপনার কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি আপনি SC ST বা OBC হয়ে থাকেন, আনরিজার্ভদের ক্ষেত্রে কিছু আপলোড করতে হবে না। মাধ্যমিকের মার্কশিট আপলোড করবেন, উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করবেন, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের রেজিস্ট্রেশন যে কোনো একটি এখানে আপলোড করবেন। সবগুলোই হবে 2 MB পিডিএফ ফরম্যাটে। আপলোড করার জন্য আপলোড ডকুমেন্ট এই অপশনে ক্লিক করে ফাইল সিলেক্ট করে আপলোড করে নেবেন। সব ডকুমেন্টস আমি আপলোড করে দিয়েছি। এখানে ভিউ অপশন চলে এসেছে, ভিউ অপশন চলে আসা মানে আপলোড হয়ে গেছে। এরপর প্রিভিউ পেজ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ পেজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার প্রোফাইল ফটো এবং সিগনেচার এখানে আপলোড করা হয়নি, তাহলে এটা একটা মিস হয়ে গেছে। এক্ষেত্রে কি করতে হবে, আবার এই পার্সোনাল ইনফরমেশন এই যে অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে জেপিইজি ফরম্যাটে 2 MBর মধ্যে। আমি আপাতত এই দুটোকে আপলোড করে নিচ্ছি। এখানে ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেছে। এরপর আবার আমি প্রিভিউ পেজে চলে আসছি। এখানেও দেখুন ফটো এবং সিগনেচার শো হচ্ছে। এই যে পেজগুলি আসছে এগুলো এবার ভালো করে মিলিয়ে নিতে হবে। প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন। যদি মনে হয় এখানে আপনার সবকিছু ডিটেল ঠিকঠাক আছে, তাহলে একবার ভালো করে পড়ে নিয়ে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি এই অপশনে টিক মার্ক দিতে হবে। তারপর চলে আসবেন একটু নিচের অংশে, এখানে অ্যাড্রেস সেকশন আছে। যদি অ্যাড্রেস ঠিকঠাক থাকে তাহলে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি এই অপশনে টিক মার্ক দিতে হবে। একই রকমভাবে সব অপশনগুলোই ভালো করে দেখে নিয়ে চেক মার্ক দিয়ে আই অ্যাকনোলেজ এই অপশনে টিক মার্ক দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখানে আপনার সমস্ত ডাটা সাকসেসফুলি আপলোড হয়ে গেল। এরপর আপনাকে দিতে হবে কলেজ চয়েস, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আমি অ্যাড কলেজ বা অ্যাড কোর্স এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কলেজ কিন্তু পেয়ে যাবেন টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে। এবার আমি এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রথমে সিলেক্ট করব। আমি এখান থেকে বীরভূম সিলেক্ট করছি, তারপর প্রোগ্রাম সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনি যেটাই পড়তে চান আর কি, আমি BA অনার্স 4 বছরের এটা আমি সিলেক্ট করছি। তারপর এখান থেকে সিলেক্ট কলেজ, বিভিন্ন রকম কলেজের কিন্তু অপশন চলে আসবে এখান থেকে। এই টোটাল বীরভূম ডিস্ট্রিক্টে যত কলেজে BA অনার্স 4 বছরের পড়ানো হয় সেগুলো কিন্তু এখানে শো হবে। এবার এখান থেকে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেখা গেল আপনার হয়তো বোলপুর কলেজে পড়ার ইচ্ছা সবথেকে বেশি। আপনি তাই সিলেক্ট করবেন, যখন বোলপুর কলেজ সিলেক্ট করবেন, তারপর সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এই বোলপুর কলেজে টোটাল কতগুলো সিট আছে শো হবে। যেমন দেখুন এখানে ভ্যাকেন্ট সিট জেনারেলদের ক্ষেত্রে 67, SC 27টা, ST 8টা। সিট বিন্যাস কীভাবে আছে সেটা এখানে শো হচ্ছে এবং কোন কোন সাবজেক্টে অনার্স আছে সেটাও কিন্তু শো হচ্ছে। এখন দেখুন এখানে বোলপুর কলেজে
বিএ ইংলিশ অনার্স, বিএ বাংলা অনার্স, বিএ এডুকেশন অনার্স এরকম শো হচ্ছে। এবার আপনি যখন কলেজ চয়েস বা অনার্স চয়েস করবেন, যেখানে পড়ার বা যে কলেজে যে সাবজেক্টে পড়ার আপনার ইচ্ছে সব থেকে বেশি, সেটা সবসময় 1 নম্বরে চয়েস করবেন। দেখা গেল আপনার হয়তো বোলপুর কলেজে জিওগ্রাফি অনার্স পড়ার ইচ্ছে। আমি একদম ফার্স্টে এখানে চলে এলাম, 4 বছরের বোলপুর জিওগ্রাফি অনার্স। তারপর চেক এলিজিবিলিটি এই অপশানে ক্লিক করবেন। যদি আপনি ওই কলেজে পড়ার যোগ্য হন তাহলে দেখিয়ে দেবে ইউ আর এলিজিবল, মানে আপনার উচ্চ মাধ্যমিকের সাবজেক্টের উপর বেস করে তো দেখাবে। যদি এখানে আপনি এলিজিবল না হন তাহলে কিন্তু এখানে দেখিয়ে দেবে আপনি এলিজিবল নন। যেমন এখানে দেখুন, এখানে হিস্ট্রিতে আপনি দেখাচ্ছে এলিজিবল, এটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু অন্য সাবজেক্টে হলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, এটাও দেখাচ্ছে এলিজিবল। যদি দেখা যায় আপনি বোলপুর কলেজে 4 ইয়ার অনার্স প্রোগ্রাম হিস্ট্রিতে আপনি ফার্স্ট চয়েস রাখতে চান, তাহলে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এই অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে একটি আপনাকে মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে, এটা আপনি আপনার পছন্দ মতো একটা করে নিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন। আর এখানে ভর্তির সময় আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে এটাও কিন্তু দেখাচ্ছে। তারপর এটা আমি প্রসিড করে দিচ্ছি। এখানে দেখুন প্রেফারেন্স লিস্ট আসছে, এটা আমি একে রাখছি। একে রাখার অর্থ হচ্ছে যখন মেরিট লিস্ট বেরোবে সবসময় আপনি যেভাবে প্রেফারেন্স সাজিয়েছেন ওই কলেজটা যদি আগে আসে সেই কলেজেই আপনার চান্স হবে। ঠিক আছে, এই হিসাবে আমি দেখিয়ে দিলাম। এখানে আপনি আরও প্রেফারেন্স সাজাতে পারেন। আমি এখান থেকে আরও কিছু কিছু কলেজ চয়েস করে নিচ্ছি, তারপর আমি জিনিসটাকে আপনাদের আবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে আপাতত দুটো প্রেফারেন্স চয়েস করে দিয়েছি। তারপর আমি সোজাসুজি এই অপশানে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসছি। এবারে খেয়াল করে দেখুন, এটা হচ্ছে মেন ড্যাশবোর্ড। এখানে আমার প্রোফাইল 100% কমপ্লিট হয়ে গেছে। এখানে খেয়াল করে দেখুন, আমি আপাতত 25টার মধ্যে দুটো প্রেফারেন্স দিয়েছি, মানে আপনারা 25টা প্রেফারেন্স দিতে পারবেন। আমি এখানে ফার্স্ট চয়েস রেখেছি বোলপুর কলেজ হিস্ট্রি অনার্স, সেকেন্ড চয়েস রেখেছি বোলপুর কলেজ পলিটিক্যাল সায়েন্স অনার্স। এবার আমি আবারও বলছি, প্রেফারেন্সটা সেই হিসাবেই সাজাবেন, যে কলেজে যে সাবজেক্টে আপনার পড়ার ইচ্ছা সব থেকে বেশি সেটা 1 নম্বর প্রেফারেন্স রাখবেন। সেখানে যদি আপনার চান্স না হয়, আপনার কোথার পড়ার ইচ্ছে আছে সেটা তো আপনি মনে মনে জানেন, সেটা আপনি 2 নম্বরে রাখলেন। ঠিক আছে, এই হিসেবে প্রেফারেন্স সাজাবেন। এবার যখন মেরিট লিস্ট বেরোবে তখন হয়তো দেখা গেল 2 নম্বর কলেজে আপনার নাম বেরিয়েছে ফার্স্ট মেরিট লিস্টে, তখন কি করতে হবে, আপনাকে 2 নম্বর কলেজেই ভর্তি হয়ে যেতে হবে এবং সেখানে একটা আপগ্রেড অপশন পাবেন। আপগ্রেডটা কখন হবে, এবার প্রথম যখন মেরিট লিস্ট বেরোচ্ছে সবাই তো বিভিন্ন কলেজে ভর্তি হয়ে যাচ্ছে, এবার আপনার যেটা 1 নম্বর প্রেফারেন্স সেটা অন্য কারোর প্রেফারেন্স নাও হতে পারে। প্রথম মেরিট লিস্টে যখন ভর্তি হয়ে যাওয়ার পর সমস্ত কলেজে তো কিছু না কিছু সিট খালি রয়ে যাচ্ছে। সেকেন্ড মেরিট লিস্টে দেখা গেল বোলপুর কলেজে হিস্ট্রি অনার্সে তখনও কিছু সিট খালি আছে। তখন আপনি যে এই যে পলিটিক্যাল সায়েন্স বোলপুর বা অন্য যে কোনো কলেজে ভর্তি হন না কেন, সেটা হয়তো আপনার 3 নম্বর বা 4 নম্বর চয়েস ছিল, সেখান থেকে সোজাসুজি আপনি কিন্তু এই 1 নম্বর প্রেফারেন্সে আসতে পারবেন। কোনো খরচ আপনাকে এক্সট্রা করতে হবে না। হ্যাঁ, কোনটা খরচ এক্সট্রা করতে হবে, দেখা গেল আপনি যে ফার্স্ট মেরিট লিস্টে যে কলেজে ভর্তি হয়েছিলেন সেখানে 3,000 টাকা পেমেন্ট করে ভর্তি হয়েছিলেন, নতুন যে কলেজে আসছেন সেখানে খরচ হতো 4,000 টাকা। সেক্ষেত্রে আপনি 3,000 টাকা তো অলরেডি পেমেন্ট করে দিয়েছেন, প্রথম মেরিট লিস্টে যখন বেরিয়েছিল সেখানে ভর্তি হয়েছিলেন, শুধুমাত্র এক্সট্রা 1,000 টাকা আপনাকে নতুন কলেজে ভর্তি হওয়ার সময় পেমেন্ট করতে হবে। আবার উল্টোটাও হতে পারে, আগের কলেজে মানে ফার্স্ট মেরিট লিস্টে যেটা আপনার অতটা ভালো চয়েস থাকেনি, হয়তো 3 নাম্বার যেটা আপনি চয়েস করেছিলেন সেখানে হয়তো আপনার নাম এসছে, সেখানে আপনি হয়তো 3,000 টাকা দিয়ে ভর্তি হলেন। সেকেন্ড মেরিট লিস্টে দেখা গেল আপনার যেটা প্রথম চয়েস ছিল সেখানে আপনার নাম চলে এসছে বা আপগ্রেড হয়ে গেছেন, সেক্ষেত্রে এখানে ভর্তির খরচ হয়েছে 2,000 টাকা। সেক্ষেত্রে আপনি তো 3,000 টাকা দিয়ে অলরেডি ভর্তি হয়ে আছেন, তখন কিন্তু আপনাকে ফ্রিতে এখানে ট্রান্সফার করে দেওয়া হবে 1 নম্বরে, এবং ওই যে 1,000 টাকা আপনি এক্সট্রা দিয়ে রাখলেন সেটা কিন্তু টোটাল ভর্তি প্রক্রিয়া যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি সেই টাকাটা রিফান্ড পেয়ে যাবেন। তার আগে কিন্তু পাবেন না। কোথায় পাবেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা পুট করলেন। এটা হচ্ছে টোটাল প্রসেস। এইভাবে আপনারা টোটাল ফর্ম ফিল আপ প্রসেসটা কমপ্লিট করে নিলেন। এবার ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ এই অপশানে যখনই ক্লিক করবেন, আপনারা যে টোটাল ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মের একটি প্রিন্ট আউট কপি আপনাদের সামনে জেনারেট হয়ে চলে আসবে। এটা হচ্ছে সেই ফর্মের প্রিন্ট আউট কপি, এটা আপনাকে নিজের কাছে রাখতে হবে। এবার হ্যাঁ, এখানে তো দুটো প্রেফারেন্স দিয়ে দিলেন, এরপর কি আপনার পরে মনে হলো প্রেফারেন্স বাড়াতে পারবেন না? হ্যাঁ, বাড়াতে পারবেন। আপনি আবারও এই ভিউ অল অপশানে ক্লিক করে আপনার এখান থেকে প্রেফারেন্স অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড কলেজ কোর্স এই অপশানে ক্লিক করে আপনি 25টা কলেজই কিন্তু অ্যাড করতে পারবেন। তবে বলবো, প্রথমে যেটা পড়ার ইচ্ছে সেটা 1 নম্বরে রাখুন। আপনাদের দ্বিতীয় কোয়ারি হচ্ছে, আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে দেখলেন হয়তো কিছু ভুল হয়ে গেছে, তাহলে কি করব? ভুল হয়ে গেলেও কোনো চাপ নেই, আবার এই এডিট অপশানে চলে আসবেন। এখান থেকে এই যে মাই প্রোফাইল অপশান আছে, মাই প্রোফাইল অপশানে ক্লিক করবেন। মাই প্রোফাইল অপশানে ক্লিক করার পর এখানে এডিট অপশান পেয়ে যাবেন। এখান থেকে দেখুন অনেকগুলো অপশান আছে, ফোন নাম্বার চেঞ্জ, বোর্ড চেঞ্জ, আনলক প্রোফাইল, বিভিন্ন অপশান আছে। আপনাকে সবার আগে আনলক প্রোফাইল করতে হবে। আনলক প্রোফাইল করে আপনারা কিন্তু ফর্ম এডিট করতে পারবেন। মনে রাখবেন, ফর্ম এডিট করার পর কিন্তু আপনার যে প্রেফারেন্স আছে প্রেফারেন্সগুলো কিন্তু আবার সব আউট হয়ে যাবে। আপনাকে কিন্তু আবার নতুন করে প্রেফারেন্স সাজাতে হবে। ঠিক আছে, আপনি কলেজ প্রেফারেন্স হয়তো দিয়ে রেখেছেন, দেখা গেল আপনার বাবার নামটি হয়তো ভুল হয়ে গেছে, আপনি আনলক প্রোফাইল অপশানে ক্লিক করে আপনার বাবার নামটি সংশোধন করে নিলেন, ভাবলেন ঠিক হয়ে গেছে, কিন্তু আপনি প্রেফারেন্স সাজালেন না, এক্ষেত্রে কিন্তু আপনার মেরিট লিস্টেই নাম আসবে না। আবার আপনাকে নতুন করে
পরের যখন ফেজ হবে সেখানে হয়তো আপনাকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথম সুযোগ আপনার নষ্ট হয়ে যাবে। তাই আবারও বলছি, ফর্ম এডিট করে আপনাকে কিন্তু আবার নতুন করে প্রেফারেন্স সাজাতে হবে, কলেজ প্রেফারেন্স। থার্ড অপশন হচ্ছে ক্যান্সেল রেজিস্ট্রেশন। যদি দেখা যায় রেজিস্ট্রেশনের সময় কোনো ডিটেল আপনি ভুল দিয়ে ফেলেছেন, হয়তো রেজিস্ট্রেশন নাম্বারটাই ভুল দিয়ে ফেলেছেন, ঠিক আছে? সেক্ষেত্রে তো আপনি এই এডিট ফর্ম করে কিছু চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে ক্যান্সেল রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারবেন। আপাতত ক্যান্সেল রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে আপনি কী ভুল দিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর ক্যান্সেল রিজন টেক্সট, এখানে আপনাকে লিখতে হবে এই যে রাইট কনফার্ম, ঠিক আছে? শুধুমাত্র এই কনফার্ম কথাটি এখানে কপি পেস্ট করে দিতে হবে। তারপর সেন্ড ওটিপি করবেন, আপনার ফোনে ওটিপি যাবে, ওটিপিটা এখানে পুট করলেই আপনার রেজিস্ট্রেশন টোটালি ক্যান্সেল হয়ে যাবে। তারপর আবার আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ আপনি জানেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার একবার যদি রেজিস্টার হয়ে যায় এই পোর্টালে, তাহলে সেকেন্ড টাইম কিন্তু আর করতে পারবেন না, সেটা ডুপ্লিকেট রেজিস্ট্রেশন দেখাবে। তাই এই জিনিসগুলো একটু ভালো করে জেনে রাখুন। এরপরে আরও ভিডিও আসবে। এই ভিডিওটি দেখার পর আপনাদের যে সমস্ত জায়গায় সমস্যা রয়ে যাচ্ছে সেগুলো কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে সেগুলো সুন্দরভাবে আলোচনা করে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা WBCAP পোর্টালের মাধ্যমে কলেজে অ্যাডমিশন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।